নমস্কার, আমি সমাদৃশা আবার আপনাদের সামনে চলে এসেছি স্বপ্নকে ছুঁয়ে দেখা অনুষ্ঠান নিয়ে। আজকে সিজন 1 এর পর্ব 13। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ, যে মানুষটার কণ্ঠ আমাদের ঋতুযান পাবলিকেশনের মধ্য দিয়ে অনেকগুলো প্রকাশিত হয়েছে। তার নস্টালজিয়া কণ্ঠ এবং আমাদের ঋতুযান পাবলিকেশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তার 4 ধামের ওপরে পর্ব পর্ব করে অনেকগুলো পর্বে চার ধাম, ভারতবর্ষের 4 ধাম, কেদার, বদ্রী, যমনোত্রী, গঙ্গোত্রী, তো এইগুলো প্রকাশিত হয়েছে। এবং আমার আমার কিন্তু প্রথম আলাপ হয় লেখার মধ্যে দিয়েই। আমি কিন্তু ওনাকে, সৌমেন বাবুকে, সৌমেন কুন্ডা, ওনাকে আমি চিনতাম না। আমাদের সম্পাদক দেবব্রত সান্যাল, ওনার ওনার মধ্য দিয়ে আমি ওনার লেখা পাই এবং তার মধ্যে দিয়ে আমি চিনতে শুরু করি এবং আমি দেখি যে ফেসবুকে আমাদের যে ঋতুযান সাহিত্যপত্রের গ্রুপ, সেখানে উনি অনেক কবিতা লেখেন এবং সেই লেখার ভেতরে একটা ধার রয়েছে, মানে ধার রয়েছে বলতে প্রবল একটা নিজস্ব বক্তব্য প্রকাশ করার একটা প্রবল ইচ্ছা রয়েছে। তো তার থেকেই আজকে আমরা দাদার সঙ্গে আলোচনা করব যে ওনার এই লেখালেখি শুরু কবে থেকে। লেখালেখি তো অনেক কি বলবো, সেই ছোটবেলাতেও লেখালেখি করতাম। মানে রবীন্দ্রনাথ তো মায়ের হাত ধরে এসেছিলেন। প্রথম বোধহয় মনে পড়া কবিতা বীরপুরুষ, সেখানে স্কুল কলেজ এখানে কিছু কিছু লেখালেখি করতে করতে তারপর যেমন হয় সব লেখালেখিটা ছিল, কিন্তু সেভাবে একে দেবো পড়তে ওকে দেবো পড়তে এরকম কোনোদিন করিনি। লিখতে লিখতেই চলেছি। এখন যখন প্রায় অবসরের মুখে, তখন লেখাটেখাগুলো এদিক ওদিকে দিই। তোমাদের মতো কেউ কেউ পড়েন, কারো ভালো লাগে কারো লাগে না। একটা মানে আমি লিখে যাচ্ছি এই কারণে যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আমার খুব ভালো লাগছে। একটা কিছু লেখা যদি আমি ঠিক মতো শেষ করতে পারি, করে আমার খুব ভালো লাগে। তো বোধহয় শক্তি চট্টোপাধ্যায়কে ধার করে বলা যেতে পারে যে তোমার হাত যে ধরেই ছিলেম তাই পারিনি জানতে। লেখাটা থেকেই গিয়েছিল, বুঝতে পারিনি, এখনো লিখে যাই এরকম ভাবে। না, আসলে রবি ঠাকুরও তো 60 বছরের পরেই ছবি আঁকা শুরু করেছিলেন। না হলে তো ওনার ছবি আঁকার প্রতিভা আমরা জানতে পারতাম না। তো সেরকমই হয়তো হতে পারে যে আপনার ভেতরে লেখাটা ছিল, সেটা এখন অনেক বেশি বিকশিত হচ্ছে বা তার গভীরতা অনেকটা পৌঁছেছে, যেগুলো আমাদের সাধারণ পাঠক হিসাবে খুবই ভালো লাগছে। তো আপনি কি ভ্রমণ কাহিনী আর কবিতা শুধু এই দুটো জনারেই লেখেন, নাকি না গল্প বা উপন্যাস এই সমস্ত কিছু ভেবেছেন? না, আমি গল্প উপন্যাস লিখি না। আর মানে বেসিক্যালি আমি মনে করি যে আমি যেগুলো লিখি, আমার কথাগুলো পদ্যে লিখি, তো সেই জন্য এগুলোকে আমি বলি পদ্য কথা। ঠিক কবিতা হয় কিনা আমি জানি না সমাদ্রি, সেটা তোমরা যারা ভালো লেখো টেখো তারা বুঝতে পারবে যে ওটা কি না, হয়। কবিতা অবশ্যই হয় এবং কবিতার যে আঙ্গিক গুলো রয়েছে এবং তার যে বিচ্যুতি দরকার, পরাবাস্তবতা দরকার বা লেখনির যে ভাবনাগুলো দরকার, আপনার ভেতর সম্পূর্ণটাই রয়েছে। শুধুমাত্র পদ্য বলে ওটাকে আটকে রাখবেন না, আরো লিখতে থাকুন। যত সুন্দর সুন্দর লিখবেন, দেখবেন আপনার নিজেরই 1-2 বছর পর মনে হবে যে এইগুলো ভুল লিখেছিলাম, এরপর আরো সুন্দর হবে। যেরকম তিস্তার পাড়ে যতবারই যাই আমরা, মনে হয় যে আর একবার যাই। যতবার তিস্তা ব্যারেজের ওখানে যাই মনে হয় আর একবার যাই। তো আপনার সঙ্গে উত্তরবঙ্গ, তিস্তা, করলা নদী, এইগুলো সম্পর্ক কেমন করে এলো? এখানে এখানে মানে এই আমার লেখার থেকে বলতে পারি যে হয়তো এরকম হতে পারে তোমার প্রশ্ন আমার উত্তরে, যে একই কথা ঘ্যান ঘ্যান নিয়ে বলতে ভালো লাগে, যে কি করি বল, তিস্তা আমার পেছন ছাড়ে না যে। সেইভাবে মানে আমি একটু মানে কি বলবো, তিস্তা নদীটা যে বুকের মধ্যে আছে থাকে সেটা তো আমি জানতাম ছোটবেলার থেকেই। কিছুদিন আগে হুমায়ুন আহমেদের একটা লেখা দেখছিলাম, ওনার একটা চরিত্র আছে না হিমু, পড়েছিল। তো হিমুর একটা নদী থাকে ও বুকের মধ্যে, তার নাম হচ্ছে ময়ূরাক্ষী। ওর যখন প্রয়োজন হয়, মন খারাপ থাকে, ও
গরম লাগছে ঠান্ডা লাগছে ও ময়ূরাক্ষীকে বের করে নিয়ে আসে। ময়ূরাক্ষী কোথায় হিমু জানে না, কিন্তু খুব সুন্দর একটা টলটলে জলওয়ালা বাঁকনামা নদী, তার নাম ময়ূরাক্ষী। তো আমি দেখলাম যে হুমায়ুন আহমেদ তো বড় সুন্দর করে লিখেছেন ময়ূরাক্ষীর কথা, না দেখে একটা না দেখা নদী। আমার তিস্তাকে নিয়ে আমি অল্প বিস্তর হয়তো লিখতে পারি, তো লিখলাম, দেখলাম অনেক মানুষের ভালো লাগলো। তারপরে লিখতে গেলে তো অনেক কিছু লেখা যায়, কিন্তু ওই যে একটা ব্যাপার হয়ে যায়, অনেকেই বলেছেন আমাকে কথাটা যে জ্ঞান জ্ঞানের শব্দটা আমার, ওনারা বলেন জ্ঞান জ্ঞানে হয়ে যাচ্ছে ব্যাপারটা, একই কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলছিস। নস্টালজিয়া ছাড়া কি মানুষ বাঁচতে পারে সুমাদ্রি? আমার তো মনে ঠিক হয় না। না, মানে দেখ, নস্টালজিয়া তো অবশ্যই মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু যেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র তিস্তা, বাবুপাড়া এই সমস্ত রাস্তা অলিগলি ঘুরতে চাই না। আমরা চাই আপনার লেখা, আপনার তো একটা বিশাল কর্মজীবন রয়েছে, তার বিভিন্ন অভিজ্ঞতা, আমরা চাই আপনার লেখা আরো বিস্তৃত হোক, এবং আমরা চাই সম্পূর্ণ একটা উপন্যাস আমাদের হাতে উঠে আসুক, যেখানে হিমুর মতো হয়তো কোনো চরিত্র, সে হয়তো বসে রয়েছে হায়দ্রাবাদে, কিন্তু তার মনের মধ্যে তিস্তা মানে উঠে আসছে। তো আমরা চাইবো আপনার ভেতর দিয়ে নতুন করে আরেকটু দেখা হয়তো আমরা দেখতে পাবো। তো সেরকম ইচ্ছা রইলো, এবং নস্টালজিয়াই তো মানুষকে অবশ্যই দরকার। নস্টালজিয়া যদি না থাকতো, বড়লি মাছের স্বাদ যদি না থাকতো, তাহলে কি আপনার কণ্ঠে এত সুন্দর সুন্দর আমরা পাঠগুলো পেতাম বলুন? তো আপনার ছোটবেলার কথা দিয়ে যদি কিছু বলেন, মানে ছোটবেলায় কি দুষ্টুমি করতেন, খালি পালিয়ে টালিয়ে যেতেন এদিক ওদিক, নাকি না খুব পড়াশোনার দিকে মন ছিল? একটু যদি কিছু বলেন আমরা একটু জানবো আর কি। পড়াশোনা খুব খারাপ লাগতো না, খুব ভালো যে লাগতো তাও নয়, মোটামুটি ছিলাম, স্কুল টুলে খারাপ ছিলাম না। আম, বাড়ির পেছনে অনেকটা জায়গা ছিল, ঘাস হতো, কখনো কখনো ভুট্টা লাগানো হতো, আলুর চাষ হতো। যখন কোনো চাষ হতো না তখন ঘাস হতো, ঘাস ফুল হতো, জাম গাছ ছিল, আম গাছ ছিল, তাল সুপারি গাছ ছিল। আর ওই ঘাসগুলোতে প্রচুর প্রজাপতি আর ফড়িং আসতো, জানো তো। এত এত রঙের ফড়িং আমি এখন আর দেখতে পাই না। রকমারি রং, কি সুন্দর তাদের চেহারা। ওদের সঙ্গে সময় কাটতো প্রচুর। আর একটু বড় হয়ে বন্ধুদের সাথে খেলাধুলো, আর তিস্তার পাড়ে তো প্রায়ই চলে যেতাম, কমলা নদী আমার শহরের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপর ধীরে ধীরে ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটাও বাড়ির সামনেই, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। আর ইঞ্জিনিয়ারিং কলেজ সম্বন্ধে আমার একটা ব্যক্তিগত ধারণা, আমাদের সময় এবং সম্ভবত এখনো, ঢুকতে গেলে না প্রচুর কষ্ট করতে হয়, মানে বেশ খাটতে হয় অ্যাডমিশন পেতে গেলে বা চান্স পেতে গেলে। ফেল করতে গেলে তার চাইতেও বেশি কষ্ট করতে হয়। প্রচুর কষ্ট না করলে পরে কেউ ইঞ্জিনিয়ারিং কলেজে ফেল করে না। তুলে ধরে মাথায় করে তোমাকে প্রাচীরের উপরে বের করে দেবে, দেবেই দেবে। তো সেই হিসেবে ওখানে খুব একটা যে পড়াশোনা করেছি তা নয়, তো মোটামুটি ভাবে বেরিয়ে গেছি। আর তারপরে তো চাকরি জীবনে শুরু হয়েছে, অনেক জায়গা ঘুরেছি, একটু একটু বাইরে কাজ করে এসেছি দেশের বাইরে। বাট কলকাতা শহরে 2004 সালে ফিরে এসেছি, 2004 সাল থেকে এখানে আছি। আর ছোটবেলার কথা বলছি, ছোটবেলা বড় সুন্দর ছিল আমাদের। ওই শহরটাও সুন্দর, আমাদের ছোটবেলাও সুন্দর। আমাদের একটা খুব সুন্দর স্কুল ছিল, আছে ওখানে। স্কুলটার নাম শিশু নিকেতন, কেজি আপ টু আই থিঙ্ক কিন্ডারগার্টেন। কিন্তু মানে আমার মনে হয় দ্যাট স্কুল ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাহেড অফ ইটস টাইম। এত আচ্ছা, সুন্দর ভাবে বাচ্চাদের নিয়ে স্কুলে পড়ানো হতো, যারা ওই স্কুলে না গেছে তারা ভাবতে পারবে না। সময়ের একটু আগে যিনি বানিয়েছিলেন তিনি সময়ের একটু আগে বানিয়ে ফেলেছিলেন। তো সেই হিসাবে আমি খুব ভাগ্যবান যে আমি স্কুলটাতে শিশু নিকেতনে পড়ে বড় হয়েছি। খুব খুব ভালো কেটেছে সময় ওখানে। ছোটবেলা দারুণ, ছোটবেলা দুর্দান্ত। ছোটবেলা বলতে গেলে টুকুর টাকুর টাকুর টুকুর, খড় বা কুটো একটা দুটো এখান ওখান থেকে আসতেই থাকে।
পড়তেই থাকে, সে ঝড় হোক আর বাতাসই হোক। বড় সুন্দর সময় গেছে। একটা কবিতা, আসলে আমাদের যখন ভিত গুলো তৈরি হয় না জীবনে, সেই সময় বাবা মা আমাদের সেই ছোটবেলার শিক্ষক শিক্ষিকারা আমাদের অনেক কিছু শিখিয়ে দেন। হয়তো আজকের এই শব্দ যেগুলো আপনি ব্যবহার করছেন, নস্টালজিয়ায় ফিরে যাচ্ছেন, হয়তো এই এই শুরুটা তখন থেকেই, কিন্তু মানুষ তো অনেক সময় সেই সময় বোঝে না। তো সেইগুলো এখন যে উপলব্ধি করছেন, এটাই তো অনেক, মানে এটাই তো তিস্তাকে আবার ফিরিয়ে দেওয়া, উত্তরবঙ্গ বা সেই যে জলপাইগুড়ি, সেই যে বন্যা, সেইগুলোর ভেতর দিয়ে আপনি এগিয়ে চলেছেন, বা আরো বেশি করে দেখছেন যে এখন দূষিত করলা জল, সেই বাংলার থেমস যাকে বলা হতো সেই নেই। কষ্ট হয় করলা নদীকে দেখলে এখন? হ্যাঁ তা তো হয়, অনেকটাই হয়। তবে এই যে তুমি এতগুলো কথা বললে আমার তিস্তা, করলা, আমার শহর নিয়ে, হঠাৎ করে না আমার একটা কবিতা বলবো না, কারণ যিনি লিখেছিলেন তিনি কবিতা বলতেন না, তিনি পদ্য বলতেন। তো একটা পদ্য মনে পড়লো, আমি জানি না বলুন পুরোটা বলুন। মনে আছে কি। তুমি যদি হ্যাঁ, বলো তো আমি বলতে পারি। একদম এটা খুব বলুন, অবশ্যই। মানুষের হয়তো এটা অনেকেরই জানা বা চেনা হবে, তবু বলি। এটার নাম সম্ভবত একটি পরমাণ। আমি একটু ভুল ত্রুটি হলে মাফ করে নিও। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা অবশ্যই। অনবদ্য শব্দটা আমি আহ, বারবার প্রতিবার এই ভদ্রলোকের জন্য হাত জোড় করে ব্যবহার করি। একটি পরমাণ, বহুকালের স্বাদ ছিল, বহুকালের স্বাদ ছিল, তাই কইতে কথা বাদ ছিল। দুয়ার খুলে দেখিনি, ওই একটি পরমাদ ছিল। যখন তুমি দাঁড়াও এসে, আন্ধারে রোদ্দুরে ভেসে, হাসির ছটায় ভরিয়ে দিল, ভেতরে কেউ কাঁদছিল। বহু কালের স্বাদ ছিল, তাই কইতে কথা বাদ ছিল। ও মন, দরদ দিয়েছ তাই, রাত ভেজানো বনের লতায়, এক দিবসের প্রেমে প্রখর সরবিরহ বাজছিল। বহু কালের স্বাদ ছিল, এই কইতে কথা বলছিল। ডাকাত ভালো মানুষ সেজে, আড়ালে হাত কামড়ে নিজে, রক্তচোষা এক ছাপোষার হৃদয় হরণ স্বাদ ছিল। বহু কালের স্বাদ ছিল, তাই কইতে কথা বাজছিল। দুয়ার খুলে দেখিনি, ওই একটি পরমাদ ছিল। আমার এতটা মনে আছে আমি ভাবতে পারিনি। আনবিলিভেবল। না না, খুবই এখন সুন্দর লাগলো। না না, খুবই সুন্দর, এবং আপনার গলার ভেতরে একটা খুব সুন্দর একটা আবহ আছে, যা মানে আমরা যখন ইউটিউবে আপনার শুনি খুবই ভালো লাগে। আমি তো বারংবার অনেকবারই শুনি আপনার গলাগুলো, খুবই সুন্দর লাগে। না, যেটা বিষয় আমার মনে হয় ব্যক্তিগতভাবে আপনি অনেক পড়েন, মানে আপনি কি ধরনের বই পড়তে ভালোবাসেন? আমি পদ্য পড়ি, উপন্যাস পড়ি, আহ, গান শুনি। আমি জন লেননের ইমাজিনটাকে কবিতা বলে ভাবি। ইমাজিন অল দ্য পিপল লিভিং ফর টুডে। আনবিলিভেবল, আনবিলিভেবল কেউ এই কথাটা ওই সময় লিখেছেন, গান গেয়েছেন, সুর করেছেন। পড়ি, খুব পড়ি। মানে অতীন বন্দ্যোপাধ্যায় ভীষণ 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 প্রিয় ঔপন্যাসিক আমার, ভীষণ ভালো লাগে। জানি না, আমার শীর্ষেন্দু মুখোপাধ্যায় তো ভালো লাগেই। আর সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, আমাদের তো বাংলা সাহিত্যে প্রচুর এরা রয়েছেন অনেকে। কিন্তু হট করে যদি কেউ আমাকে বলেন যে আহ, একজনের নাম করুন, তাহলে আমি হয়তো অতীন বন্দ্যোপাধ্যায়ের নামই করব। অলৌকিক জলযান বলো, ফোঁটা পদ্মের গভীরে বলো, বলো, বা তোমার সেই ওটার নাম কি ভুলে গেলাম, খুবই বিখ্যাত যেটা, হ্যাঁ, নীলকণ্ঠ ঈশ্বরের পাখির খোঁজ। নীলকণ্ঠ পাখির খোঁজে। খুব ভালো লাগে না, ওনার যেটা লেখাটা, একটা অন্য না, ধরনের লেখা। আসলে আপনার আপনার জীবনে কি নকশাল পিরিয়ড বা আহ, আহ, মানে দেশভাগ এই সমস্ত কি কিছু বিষয় রয়েছে যার জন্য ওইগুলো আপনাকে টানে অতটা, মানে কলোনি গড়ে ওঠা এগুলো কি আপনাকে টানে? আমার ঠাকুরদাদা বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন। আমার বাবা, কাকা, পিসি সবার জন্মই ও দেশে।
এখন একজন কাকু আছেন, একজন পিসি আছেন। আর আমার জন্ম ওই জন্ম হয়েছে মাথা ভাঙায়, আমার মামা বাড়ি কোচবিহারের কাছে। আর জলপাইগুড়িতে বড় হয়েছি। জলপাইগুড়ি জেলা স্কুলে পড়তাম, তখন আমার ক্লাস 7 বা 8 হবে। তুমি যে সময়টার কথা বলছো, অশান্ত যে সময়টা, সেই সময়টাতে খুব বোর হয়নি কিছু সময়ই। সেই সময়টাতে না বুঝেই অনেক কিছু করে ফেলেছিলাম যেগুলো আমার করা উচিত হয়নি। খুব পরিষ্কারভাবে বুঝি এবং বলি, এখন সবাইকে বলি, আমার ছেলেদেরও বলেছি যে আমি যেগুলো করেছিলাম আমার সেগুলো করা উচিত হয়নি। আমি এখনো চাই আমার অনেক মাস্টারমশাইয়ের কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইতে, কিন্তু তাদের মধ্যে অনেকে নেই, পৃথিবীতেই নেই, কাজে তাদের কাছে আমি যেতে পারি না। তুমি এই ঘটনা, এই সময়ের কথাটা বললে আমি আরেকটা কথা বলি তোমাকে, যে এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে একজন মাস্টারমশাই, আমি তার নাম জানি না, তিনি বাড়িতে আমার অনুপস্থিতিতে এসে আমার বাবা মাকে বলে গিয়েছিলেন যে ওকে এখান থেকে সরিয়ে দিন, তা নইলে অসুবিধা আছে। ছেলেটা যে প্রভুর কাছে বলিনি প্রভু নষ্ট হয়ে যায়, কিন্তু উনি বলেছিলেন যে ছেলেটা নষ্ট হয়ে যাবে। আমাকে আসামে আমার কাকুর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পড়াশোনা কিছু করতাম না এবং ফিরে এসে আমার ফেভারিট সাবজেক্ট ম্যাথমেটিক্স। এখনো আমি ম্যাথমেটিক্সে জীবনের সব থেকে কম নম্বর পেয়েছিলাম, পেয়ে খুব একটা বড় আঘাত পেয়েছিলাম। এবং এই সময়টাতে মা তো মাই পাশে হাত ধরে দাঁড়িয়েছিলেন সবসময়। ধীরে ধীরে বুঝতে একটু সময় লেগেছে। বাড়িতে তখন ওই পুরনো দেশ পত্রিকাগুলো বাঁধানো অবস্থায় থাকতো। ওখানে আমি ধীরাজ ভট্টাচার্য, আমি জানি না তোমরা এদের নাম জানো কিনা, আমিও জানতাম না। উনি আমাদেরও আগে বাংলা সিনেমায় একসময় নায়ক ছিলেন, তারপরে ভিলেনের রোল করেছিলেন। আমি ওনার কোনো সিনেমা দেখিনি অনেস্টলি। তো ওনার লেখা ধারাবাহিক বেরোতো যখন পুলিশ ছিলাম, তারপরে যখন নায়ক হলাম। উনি বর্মায় থাকতেন পুলিশ থাকাকালীন, তো সেগুলো খুব মন দিয়ে পড়তাম। ওখান থেকে বোধহয় পড়াটা খুব বেশি রকম ভাবে শুরু হয়েছে। বাড়িতে ভর্তি বই। পিসি কিছুদিন আগে চলে গেছেন, কুটি পিসি সঞ্চয়িতা হাতে নিয়ে ছুটির দিনে আবৃত্তি করতেন। তো একটা তো ছিল, বাড়িতে সবাই পড়তেন, পড়তেন না এমন কারো চেহারা তো মনে আমার করি। যেটা বলার যে আপনার এই কথাগুলো শুনে মনে হচ্ছে হয়তো কিছু কিছু শিক্ষক তো রয়েছেন এখনো। তো আমি আমি চাইবো ব্যক্তিগতভাবে আপনার লেখা কবিতাগুলোর একটি সংকলন বা বই আপনি ওই শিক্ষকদের কাছে পৌঁছে দেবেন। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় তারা অনেক বেশি আনন্দিত হবেন। চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব সেটা করবার। না, এটা করব। এটা দরকার। কারণ কি আসলে হয় আমরা জীবনে তো অনেক, এই যে ধরুন আমি আমাদের সম্পাদক দেবব্রত সান্যাল, সুভাষিস আচার্য এখন দেখছেন, ওনাদের সঙ্গে আমি প্রচুর ঝগড়া করি এবং আমি জানি যে আমি ঝগড়া করছি, কিন্তু আমি ওনাদের এটাও বলি আমি ওনাদের অনেক ভালোবাসি, সেই জন্য ঝগড়া করছি। তো আপনারা হয়তো যখন শিক্ষকদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছেন বা কিছু করেছেন, তখন একটা হ্যাঁ, একটা কোনো সামনে এমন এমন প্রতিবাদের কথা জায়গা হয়েছে যেটা থেকে, আমার করা উচিত ছিল না। ঠিক। হ্যাঁ, তো এইগুলো হয়, এগুলো এই কারণ কি না আসলে কিছু কিছু মানুষের কিছু কিছু যে থাকে সেগুলোর থেকে মানুষ অনেক কিছু করে ফেলে। তো সেরকম ভাবেই হয়তো আপনিও কোনো একদিন কষ্টের বশেই হয়তো প্রথম কবিতাটা লিখেছিলেন বা সেটা আমরা হয়তো পেয়েছিলাম, কিন্তু আমরা হয়তো বুঝিনি, কিন্তু আমরা ওটাকে আপনাকে একটু সাহিত্যিক হিসাবেই ভেবে নিয়েছিলাম যে বাহ উনি তো খুব সুন্দর কবিতা লেখেন। আপনার কবিতা যদি আমাদের একটু শোনান ভালো লাগবে। আছে হাতের সামনে আপনার নিজের লেখা? আছে, একটা দুটো পড়ি, একদম আপাতত একটা একদম পড়ি। একদম। আচ্ছা, দাঁড়াও দেখছি এটা কোথায় আছে। এখনকার বয়সের একটা পড়ি। একদম অবশ্যই। বাদ পড়ে গেছে অনেক কিছুই, অক্ষমতায়, ডাক্তারে, ইচ্ছে মতো বেরিয়ে যাওয়া,
বিভোর হয়ে তারা দেখা মন ভোলা প্রজাপতির পাখায় লেখা নদীর পাড়ে যৌক্তিকতা অসংযমী উল্লাসে বনের পথে দৌড়ে যাওয়া ঝরা পাতায় ঘূর্ণি তোলা হাজার হরিণ খুর নিয়ে খামখেয়ালি বাঁধন হারা বৃষ্টি ভেজা এক চেহারা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে আমার দিকে হাত সিগন্যাল চোখ সবুজ রঙা বাড়ছে গতি বইছে হাওয়া এলোমেলো বইয়ের পাতা চোখ ফিরে যায় জানলা এরকম দেবব্রত লিখছে নাকি কবিতা শুনবো? হ্যাঁ হ্যাঁ, উনি শুনতে চাইছিলেন এবং আপনি শুনে দিয়েছেন, তো এই হলো আচ্ছা, বিষয়। আচ্ছা। না, আপনার যে এই নস্টালজিয়াটা তো ছোটবেলা থেকেই রয়েছে, কিন্তু এখন কেন মনে হচ্ছে এই অতিমারির সময় এই নস্টালজিয়াটা আরো বেড়ে বেড়ে যাচ্ছে? যেটা অন্য লোক ঘ্যান ঘ্যান মনে করছে, আপনার কাছে তো মনে হচ্ছে সেটা বেড়ে বেড়ে যাচ্ছে। তো এটা কেন মনে হচ্ছে? এটা কি কখনো ভেবেছেন? হুম, ভেবেছি। ভেবে আমার মনে হয়েছে যে আমি আজকে সকালবেলা ঘুমের থেকে উঠি, আজকের দিনটা বাঁচি। আমার সামনে যে অনেক কিছু আছে এরকম আমার মনে হচ্ছে না আজকে। সে বেঁচে থাকার জন্য বা নিজের ভাবনার জন্য হয়তো পুরনো স্মৃতিগুলো ফিরে 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 আসে। তো এগুলোকে একটু ঝাড়া পোছা করে নি, করে নিতে নিতে আমি তোমার কাছে I'll take the liberty rather কি দেবব্রতকে আরেকটা কবিতা শুনিয়ে দিই, যদি কিছু মনে না করো তুমি। না না, একদম বলুন বলুন। আলমারিতে ধুলোর প্রলেপ, বইগুলোকে ঝাড়তে হবে, শক্ত বাঁধাই হলদে কাগজ যত্নে তুলে রাখতে হবে। খেলার কথা কিংবা ভ্রমণ, ভালোবাসার আখ্যানে আলমারিটা ভর্তি আছে, ঠাসাঠাসি সব তাকে। জল পড়েছে, ঝাপসা লেখা, পড়তে হবে রাত জেগে, হয়তো কিছু লুকিয়ে আছে জলের দাগের আবডালে। না বলা প্রেম, বাবার আঙুল, মায়ের আঁচল, খুঁট ধরে হাফ প্যান্টে ভাইয়ের ছবি না খুঁজলেও ঠিক পাবে। রাগ, অভিমান, হিংসে করে হারিয়ে ফেলা দিনগুলো মাঝের তাকে থাকতে পারে, রদ্দিওয়ালাকেই দিও। না, যেটা বিষয়, আর একটা জিনিস আমার মাথায় আসছে যে তিস্তাকে কোন সময়টা আপনার সব থেকে বেশি ভালো লাগে? মানে যে ঋতুগুলো রয়েছে, বর্ষাকাল, গরমকাল, শীতকাল বা শরৎকাল, আপনার কোন সময়টা তিস্তা বা ভালো লাগে সব থেকে বেশি, মানে ভালো লাগে? আমার তিস্তার পাড়ে গিয়ে বসতে ভালো লাগে সমুদ্রে, আমি ঠিক এটা বলে বোঝাতে পারবো না। আমি তিস্তার পাড়ে গিয়ে বসলে আমি অন্যরকম ফিল করি। এখন তো তিস্তা অনেক দূরে। আমার লেখায় আমি অনেক সময় লিখি সাহেব রাজার ঘাট। সাহেব রাজার ঘাটের নাম অ্যাকচুয়ালি হচ্ছে কিং সাহেবের ঘাট। কোন একজন সাহেব ছিলেন কিং সাহেব, তার নামে ওই ঘাটের নামকরণ হয়েছে কিং সাহেবের ঘাট। আমি বলি সাহেব রাজার ঘাট। ওই সাহেব রাজার ঘাটের কাছে গিয়ে আমি দাঁড়াই এখনো, দাঁড়িয়ে থাকি, হাঁটি, ভীষণ ভালো লাগে। এইভাবে আমার বলা মুশকিল কি তিস্তাকে কোন সময়ে, মানে তিস্তার যে রূপ ছোটবেলায় আমি দেখেছি, মানে কি বলবো, যেটাকে রুদ্র রূপ বলা যেতে পারে একটা, সে একটা অস্বাভাবিক রূপ। সেটা যে না দেখেছে সে বুঝতে পারবে না। দেবব্রতর মনে থাকবে 1968 সালের বন্যা হয়েছিল 2রা অক্টোবর, যদি ভুলে না গিয়ে থাকি। একটা কোজাগরির রাত ছিল, সেই রাতে বন্যা। কি কি ধ্বংস, কি ধ্বংস, মানে উম, বন্যার জল নেমে যাওয়ার পরে আমি মামার সঙ্গে হাত ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি, বোধহয় কোথার থেকে একটা গাড়িতে চড়ে যাব, ডাই করে পশু পাখির মৃতদেহ পচে গেছে, গলে গেছে, মানুষদের হয়তো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কত মানুষ মারা গেছে। তবুও তিস্তাকে ভালোবাসি। আরো ছোটবেলা যখন দেখেছিলাম 1968 আগে, 4ঠা অক্টোবর, কারেক্ট লিখেছে, আমি 2রা অক্টোবর বলেছি, ঠিক 4ঠা অক্টোবর। তো ওই সময় জল আসতো, তখন
সত্যি সত্যি আমাদের ওখানে যেটাকে তোমরা কি বল, ডলফিন বলা হয় ইংরেজিতে, ওখানে শুশুক বলা হতো। শুশুক আসতো, শুশুকরা আসতো আমার নিজের চোখে দেখা, এবং ডিগবাজি খাওয়া দেখবার জন্য লোকে বাঁধের উপরে গিয়ে ভিড় করতো। তারপরে একটু বড় হয়ে আমার মনে হয়েছে আমি কি আহ, সত্যি দেখতাম, কি দেখতাম, শুশুক আসতো। তারপর দেখলাম হ্যাঁ ওরা ব্রহ্মপুত্র, গঙ্গায় ওরা একসময় বেশ থাকতো, ওদের গ্যাঞ্জেটিক ডলফিন বলা হয়। এখন তো আর আসে না, তিস্তাও সরে গেছে, ও, শুশুকও চলে গেছে। না, তিস্তার আপনার কি মনে হয় আমরা যে প্রকৃতিকে বাদ দিচ্ছি বা আমরা চেষ্টা করছি নিজেদের মতো করে প্রকৃতিকে বের করে আমরা সিকিমের দিকে রেল লাইন তৈরি করছি, এইগুলো যে পাহাড়ের ওপর অত্যাচার হচ্ছে, এইগুলো আপনি কিভাবে দেখেন? খুব খুব খারাপ চোখে দেখি, খুব কষ্ট হয়, খুব দুঃখ হয়। তুমি যদি গুয়াহাটি থেকে শিলং বাই রোড ট্রাভেল করতে, আজ থেকে 10-12 বছর আগে আমি কাজের জন্য যেতাম, তখন সমুদ্রে তুমি যদি প্রকৃতি ভালোবেসে থাকো তোমার কান্না পেয়ে যাবে, আমি তোমাকে মানে বলতে পারি। কেটে কেটে যেখানে সেখানে পাহাড় কেটে দিচ্ছে, কোনো ঠিকঠাক নেই কে কোথায় কাটছে কি করছে। এখন এই যে অত বড় লেকটা, হয়তো দেবব্রত আবার বলে দেবে কি নামটা আমি ভুলে গেলাম, শিলং এর সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়াল যেখানে এসে পড়ছে, কি অবস্থা হচ্ছে ওটা লেকটার, কেউ পরিষ্কার করবার নেই, কিচ্ছু করবার নেই। দিনের পর দিন, রাতের পর রাত আনট্রিটেড ওয়েস্ট এসে পড়ছে। পাহাড় কাটা তো একটা দিক। এই যে আমাদের শহরে, আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ার, ওকে, আমি এই শহরেও বেশ কিছু বাড়িঘর তৈরির সময় ছিলাম। দুঃখ হয়, কষ্ট হয়, এই যে বাড়িগুলো আজকাল তৈরি হচ্ছে এদের কোনো চরিত্র নেই, কোনো চরিত্র নেই, সবাই এক। এফআইআরটাকে গুলে খেয়ে কি করে বেচতে পারে সেটা দেখছে, গাছগুলোকে কেটে কেটে ছাড়খাড় করে দিচ্ছে। আমি এটার উপরে আর বেশি বলবো না, কারণ এটা যদি আমার বন্ধু আর্কিটেক্ট যারা আছেন, খুবই কাছের মানুষ, তারা হয়তো দুঃখ পাবেন, কিন্তু এটা খুব সত্যি কথা, খুব সত্যি কথা, এবং কেউ কিচ্ছু করছে না এটা। আমার শহর জলপাইগুড়িতে আমার বাড়ির ওপরে দাঁড়ালে পরে আমার বাড়ির ওখান থেকে ইয়ের দিকটা, রেলওয়ে স্টেশনের দিকটা, তুমি বাড়ি কম দেখতে পেতে, সবুজ দেখতে পেতে বেশি। কেটে 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 তছনছ করে দিয়েছে। দুঃখ হয়, খুব দুঃখ হয়। তবে কি কখনো কখনো এটাও মনে হয় যে আহ, এগুলোও তো দরকার না, এগুলো হয়তো দরকার। এই যে তুমি বললে ইয়ের কথা, সিকিমে গ্যাংটকে যাওয়ার রেলটার কথা বললে, ট্রেনের কথা রেল বললে, লাইন তৈরি করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। 3.5-4 ঘন্টার যে ট্রাভেল টাইম তোমার, তার মধ্যে তুমি এমন দু একটা জায়গা ক্রস করো যেখানে তোমার গায়ে যে কোনো মুহূর্তে পাথর গড়িয়ে এসে পড়তে পারে। আমরা সেটা নিয়ে কিছু করি না, আমরা ওভাবেই রেখে দিই এই জিনিস। তুমি তো চারধামের তুমিও গেছো, আমি হেঁটে যাইনি ইয়েতে, কেদারনাথে, কিন্তু যে রাস্তা ধরে আমি গেছি, তো এখন রাস্তা চওড়া হচ্ছে, 4 লেন না 6 লেন কি করছে, পাহাড় কেটে কেটে তছনছ করে দিচ্ছে, সবখানে চলছে। এত ধুলো তুমি কোন পাহাড়ে পেতে আগে? এখন কিছুক্ষণ গাড়ি দাঁড় করিয়ে রাখো, তোমার উইন্ডস্ক্রিনের ওপরে আমি নিজে যখন কেদারে গেছি অনেক বেশি সবুজ ছিল, অনেক বছর আগে আমি গেছি 1992-93 সাল, ওই সময় অনেক বেশি গাছপালা ছিল, অনেক সবুজ ছিল। 14 কিলোমিটার হেঁটে কেদারে মানুষকে তখন যেতে হতো, মানে সেই রকমই দুর্গম ওই বিষয়গুলো তখনও ছিল। তো এখন তো অনেক বদলে যাচ্ছে। তো এই যে এখন আপনি ঘুরে এসেছেন, এরপর দেখছেন যে আবার হরপাবান হচ্ছে, অনেক বাড়ি ভেসে যাচ্ছে, কেমন লাগে? মানে লক্ষ্মণ ঝোলা বা এইগুলো কেমন লাগে, মানে কি মনে হয় ওই সবগুলো যখন দেখি আমরা? অদ্ভুত লাগে যে একটা সময় আমি এখানে দাঁড়িয়েছিলাম, সুস্থ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে চারপাশগুলো দেখছিলাম,
এই জলটা তখন কোথায় ছিল, নাকি আমি যেটা দেখে এলাম আমার সেটা স্বপ্নে ছিল? কখনো মনে হয় না তোমার ঘুম ভেঙে দুম করে একটা স্বপ্ন ভেঙে উঠে ঘুম ভেঙে উঠলে মনে হয় না যে অ্যাকচুয়ালি ওটা সত্যি ছিল না এটা সত্যি? এটা সত্যি। কোন আমিটা সত্যি বুঝতে একটু সময় লাগে, এটা প্রায় সেরকম। অদ্ভুত লাগে আমার যে এই জায়গাগুলোতে আমি ছিলাম, দেখেছিলাম এগুলো দাঁড়িয়ে থেকে, ছিলাম বলতে দাঁড়িয়ে থেকে তো দেখে আসছি। ঠিক ঠিক। খুব অদ্ভুত লাগে। আসলে আমরা হয়তো সবাই এই স্বপ্ন আর বাস্তবের ভেতরেই বেঁচে থাকি, যার জন্যই আমাদের অনুষ্ঠান স্বপ্নকে ছুঁয়ে দেখা। আমরা তো আসলে স্বপ্নকে ছুঁয়ে দেখতেই চাই সারা জীবন ধরে। তো এই হুম। হচ্ছে বিষয়। তো আমি যেটা বলতে চাইছি যে হ্যাঁ, আপনি যে পাহাড়ে তো ঘুরতে গেছেনই, এছাড়া আর হ্যাঁ। কোথায় গেছেন বা সেটা আপনাকে মনে মনে খুব দাগ কেটে গেছে, মানে সেরকম কি অন্য কোনো স্থানের কথা বলবেন? মানে এই কেদার বদ্রী, মানে আমাদের হিমালয় পর্বতমালা, এটা ছাড়া অন্য কোনো স্থান? আমি 2019-এ গিয়েছিলাম ওই ওই জায়গাটা কি বলছো তুমি, চারধাম যাত্রা অক্টোবরে। চারধাম, হ্যাঁ। হ্যাঁ, অক্টোবরে গিয়েছিলাম। তারপরে ফিরে এসেই বোধহয় একটু ভালো লাগছিল না, ভালো লাগছিল না করে আমি বাঁকুড়ায় ঘুরতে গিয়েছিলাম। বাঁকুড়া শহর থেকে একটু দূরে আহ, রাঙামাটি ঘাট জায়গাটার নাম। ভারী সুন্দর জায়গা সৌমাদ্রি। সকালবেলায় উঠে তুমি হাঁটতে শুরু করলে রাস্তা ধরে হেঁটেই যাবে, হেঁটেই যাবে। পরের জায়গাটার নামই, যেখানে আমি ছিলাম তার পাশেই ছিল ব্রাহ্মণ শ্মশান। কেন ওরকম নাম আমি জানি না। ওখান থেকে তুমি জয়চন্ডীর পাহাড়টা আর এগুলো যেতে পারো, কিন্তু সেজন্য নয়। এখানে আমার মানুষজনের সঙ্গে মিলে খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। আমি সিগারেট খাওয়াটা ছেড়ে দিয়েছি। তখন আমার একদিন হঠাৎ সকালবেলা ইচ্ছে হয়েছে আমি একটা সিগারেট খাবো, হাঁটতে হাঁটতে গেছি একটা দোকানে, মাটির বাড়ি, বাড়ির বাইরের ঘরটা দোকান। আমি, এক ভদ্রমহিলা ঝাড় দিচ্ছিলেন, আমি বললাম দিদি একটা সিগারেট হবে? কি একটা সিগারেট বললেন, এটা আছে, কত দাম? বললেন 5 টাকা। তাই বললাম আমার কাছে তো 10 টাকা না 20 টাকার কি একটা নোট ছিল। বললো না। আমরা ঠিক আছে থাক তাহলে বলে বেরিয়ে আসছে। আমাকে কি বললো জানো? বলছি সিগারেটই তো খাবেন, সিগারেটটা নেন। ওদের ডায়ালেক্টে বলেছিলেন উনি, সিগারেটটা নিন, পয়সা পরে দিয়ে যাবেন। উনি আমাকে চেনেন না, জীবনে কোনোদিন দেখেননি, সেদিন সেই মুহূর্তে দেখেছিলেন। এরকম আমি নিয়েছিলাম সিগারেটটা, আমি ফিরে গিয়ে টাকা নিয়ে এসে ওনাকে দিয়ে অনেকক্ষণ গল্প করেছি। এরকম আরো বেশ কয়েকজনের সঙ্গে আমার ওখানে আলাপ হয়েছে, তো ফট করে ওদের কথা মনে পড়লো। মেঘালয়ে গিয়েছি, খুব ভালো লেগেছে। আমি পাহাড় বেশি ভালোবাসি, খুব ভালোবাসি। আমি সমুদ্রের কাছেও গেছি অনেকবার, ঘুরে ঘুরে গেছি, ভালো লেগেছে। কেরালায় গেছি, কেরালায় বারকালা, খুব ভালো লেগেছে। বাকি সব জায়গাতে তো যাই লোকে, বারকালা আমার খুব ভালো লেগেছে। সমুদ্র ভালো লাগে, সমুদ্রের সঙ্গে পাহাড় হলে আরো ভালো লাগে। যেমন মহারাষ্ট্র গণপতিপুরে অসাধারণ সুন্দর একটা জায়গা, মরুজ্জাঞ্জিরা গিয়ে থাকবে হয়তো, নদীর, মানে নদী তো বলে না, দরিয়া, তাই বলা যায়। দরিয়ার ওপরে টালমাটাল নৌকো নিয়ে তোমাকে দুর্গে যেতে হয়, মরুজ্জাঞ্জিরায়। অনেক জায়গার কথাই তো মনে পড়ে, তো বিশেষভাবে তো মনে পড়ে না আজকাল, বিশেষভাবে শুধু অনেক মানুষের কথা মনে পড়ে। তো ইচ্ছে করে মাঝে মধ্যে ওদের নিয়ে লিখি কিছু, ইচ্ছে তো আছে। দেখি, তো ভাবছি একটা চরিত্র তৈরি করবো, তার নাম দেবো নানা, মানে নানা রকম কথা বলে, নানা রকম বয়সের। তোমার আমার সবার গল্প, যার গল্পই পাবো নানার নামে চালিয়ে দেবো। ইচ্ছে আছে, জানি না কি হবে। তো এইভাবেই চলছে। তুমি বইয়ের কথা বললে, বই তো একটা লেখার ইচ্ছে, মানে লেখা বলতে একটা সংকলনের ইচ্ছে আছে। কবে সেটা হবে তো জানা নেই। আর হয়ে যাবে। আপনি কি আর একটা কবিতা আমাদের শোনাবেন?
হ্যাঁ, আমি একটা খুঁজছিলাম, কোথাও একটা রেখেছি, দাঁড়া 1 সেকেন্ড, এটা কোথাও আছে এখানটা আমার। বাবুসা পণ্ডিত বলেছি তোমাকে সময় এখানে, তুমি এই সময়টার কথা বলেছিলে যে এই সময় থেকে আমাদের কেন আমি পেছন দিকে ফিরে যাই। তো নিজেকে বলেছিলাম যে খালি পেছনে ফিরে গেলে হবে না, একটু সামনে দেখাও দরকার। তখন লিখেছিলাম, সেটা পড়ে শোনে। একদম। কেটে যাবে, ঠিক কেটে যাবে এই মন্দ সময়, বন্ধ ঘরে বন্দি হয়ে। উন্মানা মন বাইরে চেয়ে কাটিয়ে দেবে এই অসময়। দূরে বসেও হাতে রাখবে হাত, মাথার কাছে থাকবে বসে ঘুম না আসা রাতে। কেটে যাবে অসুখী সময়, যেমন কাটে রাত। লম্বাই হলো একটু না হয়, ভাববে অকস্মাৎ, এতটা পথ পেরিয়ে এলাম, আর কয়েকটি দিন রাত। মনের সাথে মন থাকবে, কাঁধ মিলিয়ে কাঁধ, সবার ঘরে ভাতের সাথে বসবে এসে চাঁদ। কেটে যাবে, কেটে যাবে মেঘলা এদিন আর আঁধারি রাত। ধন্যবাদ। ঠিক কেটে যাবে, কাটতে তো হবেই, আমরা তো আশাবাদী। এবং আমি একটা জিনিস হঠাৎ আমার মাথায় এলো যে আহ, হঠাৎ যদি দেখেন যে সন্তোষপুর বাজারে বড়লি মাছ বিক্রি হচ্ছে, আপনি কি নেবেন? হ্যাঁ, 1 সেকেন্ড ভাবতে হবে না। না, বড়লি মাছটার কিন্তু ভেতরে মানুষ, এমন কি রয়েছে মানে যার জন্য এত বেশি আমরা মানে যারা উত্তরবঙ্গের মানুষ ওটাকে ভালোবাসে, বা আমরা যারা যাই গিয়েই বলি বড়লি মাছ খাবো, মানে আমরা যারা বেড়াতে যাই, মানে এটা কি আছে, মানে আপনার কি মনে হয় এমন কি আছে? স্বাদ আছে, নস্টালজিয়া মিশে আছে, আর না পাওয়ার জন্য একটা লোভ আছে। ঠিক ঠিক ঠিক। আর আপনি আর তো লোভটা আমাদেরকে তো মানুষকে নষ্ট করে দেয়। তুমি সন্তোষপুর বাজারের কথা বললে, আমি একটা কথা তোমাকে বলি। আমি যখন এখানে প্রথম আসি, ওখানে এক মাসি ফুল বেচতেন, এখনো বেচেন। আমি সে সময় দেখেছি সন্তোষপুর মেইন রোডের ওপরে পাশে উনি ফুল বেচতেন। ওনার কাঁধে এখানে চড়াই পাখি এসে বসতো, রাস্তার ওপরে চড়াই পাখি বসে খেলা করত। মাসি পয়সা নিয়ে ভাবনা চিন্তা করতেন না, আপন মনে মালা গাঁথতেন, আর হ্যাঁ নিয়ে নাও বলে ফুল তুলে তুমি পয়সা নিয়ে চলে যেতে। এখন না, মাসি পয়সা নিয়ে খুব ঝগড়াঝাটি করে, এখন আর চড়াই পাখি বসে না মাসির গায়ে। এটা এটা সত্যি কথা, এটা ঘটনা, আমার নিজের চোখে দেখা। এবং এটাই আমার গল্প, মনে হয়, এটাই জীবনের গল্প, এটাই বাস্তব গল্প। এবং হয়তো আপনার কথা শুনে কেউ একটা অনুগল্প এক্ষুনি লিখে ফেসবুকে পোস্ট করে দেবে। তো এটাই এখনকার দিনের হচ্ছে কি, আসলে না মানুষের নিজস্ব দেখার দৃষ্টিভঙ্গি নেই। অন্যকে যা দেখছে সেইটাকে দেখে নকল করে, সেইটাকে দেখে আর নিজে প্রতিষ্ঠা পেতে চাইছে। এবং এখানেই মানুষ হয়তো ওই বরলি মাছ, ওই ডুয়ার্সের জঙ্গল, ওই হাতি মানে হাতি গন্ডার এইগুলোর থেকে অনেক দূরে দূরে সরে যাচ্ছে। তো আমাদের যদি একটু ডুয়ার্সের কথা বা তরাই বা চা বাগান কিছু যদি বলেন, আমরা যদি কিছু জানতে পারি, একটু মণিমুক্ত যদি একটু কিছু জানতে পারি। চা বাগান তো আমাদের কলেজের পেছনেই তো চা বাগান, ডেঙ্গুয়াঝাড় টি এস্টেট। আর আমাদের কলেজটার পাশে কলেজ হচ্ছে পলিটেকনিক কলেজ। দুটোর মাঝখান দিয়ে একটা, তুমি হয়তো দেখলে নালা বলবে, তুমি না হয়তো যে কেউ দেখলে নালা বলতে পারে। ওটা একটা নদী, নদীটার নামটা ভারী সুন্দর, মিঠা বলা যেতে পারে। ওর নাম রুকরুকা। কেন রুকরুকা নাম আমি জানি না। ওর মধ্যে দিয়ে বেঁকে বেঁকে যায়, গিয়ে কোথাও ধরলা বা করলার সাথে মেশে। আর চা বাগান তো আমরা ছোটবেলা থেকে দেখে দেখে এত অভ্যস্ত এদিকে ওদিকে, এখন তো চা বাগান নিচেও নেমে এসছে। তোমার জলপাইগুড়ির কাছে আসাম মোড় বলে জায়গা, ওর আশেপাশ দিয়েও, করতোয়া নদীর পাশ দিয়েও চায়ের চাষবাস করছে মানুষ, ছোটখাটো বাগিচা বানিয়ে। আমরা যে চা বাগানগুলোকে দেখে বড় হয়েছে, সেগুলো হয়তো ওই বাতাবাড়ি চা বাগান। তোমরা এখানকার লোকেরা যখন লাটাগুড়ির দিকে যাও, তখন যে চা বাগানগুলো দেখতে পাও, বাতাবাড়ি, বাতাবাড়ি মোড় থেকে মূর্তির দিকে যাও, ওই যে হ্যাঁ বড় বড় চা বাগানগুলো, ওই চা বাগানগুলো দেখে বড় হয়েছি। ওই ডুয়ার্স, ওই মূর্তি। আমি বাইক চালাতে পারতাম না ছোটবেলায়, বন্ধুর বাইকের পেছনে বসতাম 3 জন করে। সেটা হয়তো উচিত না 3 জন মিলে যাওয়া, কিন্তু আমরা যেতাম।
তিনজন মিলে চলে গিয়ে কালীঝোড়া গেছো? কালীঝোড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান দিয়ে গেছি, হ্যাঁ। কালীঝোড়াটা ছিল আমাদের পিকনিক করবার জায়গা। ওখানে গিয়ে সে বড় বড় পাথরের মধ্যে, বালির মধ্যে খুঁড়ে উনুন বানিয়ে পাথরের আড়ালে আগুন জ্বালিয়ে রান্না করা, খাওয়া, ঠান্ডা তিস্তার জলের মধ্যে মানে পা কেটে যায়, তার মধ্যে হাত পা ডুবিয়ে মজা করা, এগুলো অন্য জিনিস, এগুলো তো তোমাদের এই শহরে পাই না। ওই জন্য বসে থাকি এখানে, মন পড়ে থাকে ওই শহরে সব সময়। তুমি নস্টালজিক বলো, হাতির আক্রমণ কখনো দেখেছেন? আসে না। বলো। বলছি হাতির আক্রমণ বা গন্ডার মানে এগুলো সামনাসামনি কখনো পড়েছে, এরকম কখনো হয়েছে মানে, নাকি না সেরকম অভিজ্ঞতা? আহ, ঘুরতে বেড়াতে গিয়ে হয়নি, কাজে গিয়ে হয়েছে। ও বিনাগুড়ি আচ্ছা। ক্যান্টনমেন্টে একটা কাজ হচ্ছিল আমাদের। তো ওখানকার যিনি জিই ছিলেন, ওই ইয়ের মিলিটারি দপ্তরে, আমাদের গেস্ট হাউসে ছিলাম, আমি আর আরেকটি আমার ছেলে ইলেকট্রিক্যালের, আমরা দুজন গিয়েছিলাম ওটা কাজে। তো উনি এসেছিলেন সন্ধ্যাবেলা আমাদের সঙ্গে একটু আড্ডা দিতে। তো আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে। তো উনি তখন উঠবেন। তো তখন ওনার, আমার থেকে বয়সে অনেকটা ছোট, ওর মনে আছে, ওর নাম বোধহয় মেজর কৌশল। মেজর কৌশল। তো মেজর কৌশল বাইরে অব্দি গিয়ে মোবাইলে কথা বলে ফিরে এসে আমাকে বললো যে थोड़ी देर और रुकना पड़ेगा कुंडा साहब। तो আমি বললাম তো बैठिए क्या बात है, कोई प्रॉब्लम नहीं। তো বললো पूछेंगे नहीं क्यों। তো আমরা হ্যাঁ বলুন কি জন্য যাবেন না এখন। বলে বাড়ি থেকে ফোন এসেছিল, ওই ঢুকেছেন তারা, লেবার কলোনি তছনছ করে দিয়েছেন ভাতের গন্ধ পেয়ে, তারপরে এখান দিয়ে যাচ্ছেন, দেখবেন দরজা খুলে বেশি বেরোনোর দরকার নেই। তখনই জানলা দিয়ে দেখলাম তারা দল বেঁধে যাচ্ছে ওখান দিয়ে। আর তো বাকি সব ওই গন্ডার খুব কাছ থেকে, এই জায়গাটা না অনেকে যায় না, তুমি ভালো কথা মনে করালে ঘোরার ব্যাপারে। গুয়াহাটির খুব কাছে, আই থিঙ্ক অ্যারাউন্ড 40 কিলোমিটার্স এর মধ্যে পবিতরা বলে একটা জায়গা আছে। পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বেসিক্যালি রাইনো স্যাংচুয়ারি বলতে পারো। মানে ঘাসের মতো গন্ডার ফুটে আছে এরকম বলা যেতে পারে। যেখানে সেখানে গন্ডার, গন্ডার, গন্ডারের বাচ্চা, মানে গন্ডারই বেশি। একটা হয়তো তোমার নেকড়ে, দুটো বনশুয়োর, এরকম। তাছাড়া গন্ডারে গন্ডারে ছয় লাভ। আর আমার এটা শুনে যদি কেউ ঘুরতে যেতে চান তাহলে বলি যে জিপে করে একবার ঘুরতেই পারেন, তবে আমি বলবো হাতির পিঠে চড়ে যাবেন, কারণ ওরা একদম গন্ডারের গায়ের কাছে নিয়ে যায়, যেখানে গন্ডারও একটু সন্দিগ্ধ হয়ে তোমার দিকে তাকায়। আমি পারলে দেখবো পরে ঋতুজানের পাতায় আসবো পবিত্রা নিয়ে। ভারী ভালো জায়গা। ওখানকার যে গ্রামটা সেটার নাম রাজা মায়ং। রাজা মায়ং, এটা হচ্ছে ভারতবর্ষের ব্ল্যাক ম্যাজিকের পীঠস্থান। মানতে হবে এরকম কোনো কথা নেই যে ব্ল্যাক ম্যাজিক বলে কিছু আছে নেই, এরকম কোনো কথা নেই, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের পীঠস্থান রাজা মায়ং। আমি ওখানে কার অধিবাসীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন আছে, এখনো আছে আমাদের এখানে দু একজন। তা আমি আর তাদের সাথে দেখা করতে যাইনি, গন্ডার দেখে চলে এসেছি, প্রচুর গন্ডার। তো এখন কি মনে হয় যে অতিমারিটা একটু কমে গেলে আবার জলপাইগুড়ি যাওয়া হবে, এবং জলপাইগুড়িতে গিয়ে একটা মানে কি বলবো, মানে তিস্তার ধারে বসে একটা লাইভ অনুষ্ঠান আমাদের সঙ্গে করা হবে, এরকম কি কোনো ইচ্ছা আছে? মানে অন্তত আমার তো ইচ্ছা আছে আপনি তিস্তার ধার থেকে আমাদের সঙ্গে কথা বলুন। এটা খুব ভালো বলেছেন, করাই যেতে পারে যদি ওখানে নেটওয়ার্ক থাকে, ডেফিনেটলি করব। একদম একদম। না আসলে আমরা একটুখানি ওইখানকার পরিবেশটা একটু সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। মানে যারা আসলে শুনছে তারা তো ভাবছে যে এরা তো মেকি কথা বলছে, এরা তো নস্টালজিয়া বলছে, এগুলো তো যে কোনো লোক যে কোনো জায়গায় বসে বলতে পারে। আসলে তো তা নয়। আসলে নদী কিভাবে মানুষের জীবনটাকে এগিয়ে নিয়ে যায়, মানুষের সমস্ত বয়সটাকে এগিয়ে নিয়ে চলে, সেই ছোটবেলা থেকে শুরু করে বার্ধক্য অব্দি। তো এইটা মানুষের কাছে অনেক বেশি উঠে আসবে। যেরকম আপনি বললেন ওই চড়াই পাখি পিঠে বসতে এখন আর বসে না, হয়তো দেখা যেতে পারে যে
সেই মহিলাটারও অনেক সমস্যা এমন এসে দাঁড়িয়েছে, তার বাড়ির পরিস্থিতি এমন হয়ে গেছে যে সে এখন অর্থের চিন্তা করতে বাধ্য হচ্ছে। আসলে তো জীবন এই জীবনটা তো এইভাবেই আমাদের নিয়ে চলে। এবং আমরা আশা করব আপনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর কবিতা পাবো, এবং এই ডুয়ার্স বা নেপাল বা এই সমস্ত অঞ্চল বা আসামের বিভিন্ন স্থান, এই সবগুলো নিয়ে কোনো রোমহর্ষক কাহিনী পাবো। মানে হয়তো গোয়েন্দা গল্প বা কোনো একটা খুন হয়ে গেছে, কেউ গিয়ে সেটা সমাধান করছে, এরকম কোনো রোমহর্ষক লেখাও নিশ্চয়ই পাবো। কারণ আপনার তো বিশাল একটা অভিজ্ঞতা, বিস্তৃতি রয়েছে বিশাল। তো সেইগুলো আমরা যদি লেখার মধ্যে দিয়ে, গল্পের মধ্যে দিয়ে জানতে পারি, আমাদেরও ভালো লাগবে। আমরা যেগুলো জানি না, এই যে ব্ল্যাক ম্যাজিকের ওই গ্রাম, সেই গ্রামটা সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানি না। এই হয়তো এক্ষুনি অভিষেক মিত্র বলে আমাদের একজন আছেন, যিনি কালকে এসেছিলেন, ও যদি এক্ষুনি শোনে, এক্ষুনি হয়তো সার্চ করে এক্ষুনি এক্ষুনি কিছু একটা লিখতে বলে যাবে, কারণ ওর ওই অলৌকিক ব্যাপার নিয়ে লিখতে খুব ভালো লাগে। তো এইটাই তো আপনাদের কাছ থেকে এইগুলোই আমাদের শেখা, এগুলোই আমাদের ঋদ্ধ করে যে এভাবেই হয়তো আরো এগিয়ে যাবে আমাদের সভ্যতা, বাংলা ভাষা। আরো আমরা চাইবো আপনারা আরো বেশি লিখুন, আমাদের কাছে পৌঁছে দিন, যাতে আমরা অনেক বেশি জানতে পারি আমাদের সংস্কৃতি এগুলো। তো দেবব্রত দা এক্ষুনি বলছেন আমাদের যে আপনার নাকি রোমান্টিক লেখা ভালো আসবে, মানে আমি আগে নিশ্চয়ই এটা। বলতাম আমি আগে বলতাম আমি জন্ম রোমান্টিক, এখন বলি আমি আজন্ম রোমান্টিক। আমার এক দিদি আছেন, খুব ভালো লেখেন, প্রতিভা সরকার, পড়ে থাকতে পারো, প্রবন্ধ গল্প টল্প লেখেন। তো দিদি বলে যে তোকে শোধরানো যাবে না, ইউ আর অ্যান ইনকরিজিবল রোমান্টিক। তাই তাহলে তো একদম বুদ্ধদেব গুহর মতো কিছু লেখা চাই, বুদ্ধদেব গুহর মতো কিছু লেখা চাই, যেগুলো জলপাইগুড়িতে আমরা পাবো। হয়তো সমরেশ মজুমদার বা বুদ্ধদেব গুহ, তো ওনাদের মতো কিছু লেখা আপনার কাছ থেকে পাবো, আশায় রইলাম। যে ভালো ভালো লেখা, যেগুলো পড়ে আমরাও একটুখানি, মানে এখনকার দিনে তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব সিরিজের যুগে ভালোবাসা মানে প্রকাশ করা বা প্রেম প্রকাশ করা, এগুলো অনেক বেশি অশ্লীলতার জায়গায় চলে যাচ্ছে। কিন্তু আমরা চাইবো বাংলা সাহিত্যের যে 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 বিষয়গুলো ছিল, সেইভাবে আমাদের কাছে ভালোবাসার সেই চিত্রায়ন বা প্রেম প্রকাশ, মানে এই যে জায়গাগুলো ছিল, সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। সেইগুলো যাতে আবার ফিরে আসে, মানে আমরা চাইবো আপনারা লিখুন সুন্দর সুন্দর, এবং আমরা পড়ি এবং ঋদ্ধ হই। এগুলো তো আপনারাই আমাদেরকে শেখাবেন যে পথ ধরে আমরা এগিয়ে যাব, এই আর কি। তো তোমরা তো ধরে রাখছো বলে এত লেখালেখি সবকিছু হচ্ছে। আমি তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো সুমাদ্রি। আমি শেষে, মানে আমি জানি না তোমার শেষ কিনা, বাট আমার একটা, আমার লেখা একটা ছোট্ট কবিতা মনে পড়লো, সেটা বলি। কবিতাটার বলার আগে একটা কথা বলে দেওয়া দরকার। কবিতাটার নাম কল্প, ক ল প, কল্প কাহিনীর যে কল্প, সেই কল্প উচ্চারণে, কিন্তু অর্থে নয়। এই কল্পের অর্থ হচ্ছে ব্রহ্মার এক অহরাত, যেটা সমান সমান 432 কোটি বছর বলা হয়। কল্প সমান ব্রহ্মার এক অহরাত সমান 432 কোটি বছর। সমাদ্রির জন্য, এটা একদম সমাদ্রির জন্য। তোমার সাথে গল্প করার সময় ছিল অল্প, হাতের মুঠোয় জোনাক আলোর পরিসর স্বল্প। চেয়েছিলাম এক অহরাত, চেয়েছিলাম এক অহরাত, ব্রহ্মা দিলেন কল্প, তোমার সাথে গল্প করার সময় তবুও অল্প। ঠিক ঠিক ঠিক। তো আমরা আশায় রইলাম আবার আপনার সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে এইটা আপনার সঙ্গে আমরাও স্বপ্নকে ছুঁয়ে ছুঁয়ে দেখলাম, নস্টালজিয়ার ভেতর দিয়ে আমরাও একটু ঘুরে এলাম উত্তরবঙ্গ, জলপাইগুড়ি বিভিন্ন স্থান। হয়তো কিছুই জানলাম না, কিন্তু আবার হয়তো অন্যদিন আপনার সঙ্গে ফিরে আসবো অনুষ্ঠান নিয়ে, এবং সকলকে আপনার অভিজ্ঞতার কথা শোনাবো। আজকের মতো শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার, ধন্যবাদ।